বিদেশে বিপুল পরিমাণে গোপন সম্পদ বাংলাদেশিদের। গণমাধ্যমে কয়েকদিন ধরে এ ধরনের প্রতিবেদন প্রকাশ হচ্ছে। বিশেষ করে একটি জায়গার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে দুবাই। এর আগে আমরা জেনেছি যে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশেই বাংলাদেশিরা তাদের সম্পদ পাচার করছেন এবং অবৈধভাবে এদেশে অর্থ উপার্জন করে তারা সেসব দেশে নিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের এক ধরনের সেকেন্ড হোম হিসেবে তারা ব্যবহার করছেন। অনেকে একটা পর্যায়ে পরিবেশ বুঝে স্থায়ীভাবে সেখানে চলে যাচ্ছেন, এমন তথ্য রয়েছে। তবে সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে দুবাই। দুবাইকে কেন এখন সম্পদের একটা গুরুত্বপূর্ণ একটা নির্ভরযোগ্য ঠিকানা হিসাবে বেছে নিয়েছেন বাংলাদেশিরা, এই প্রশ্নটি কিন্তু সামনে আসছে। এর অবশ্য কতগুলো কারণ রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমরা জেনে নিতে পারি যে কয়েকদিন ধরে আমাদের গণমাধ্যমগুলোতে যে ধরনের খবর প্রকাশ হয়েছে তার মধ্যে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামটি একটু দেখে আসি। সেটি হচ্ছে যে দুবাইয়ে সম্পদ ঘাঁটি বাংলাদেশিদের। এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে তালিকায় আছেন সাবেক মন্ত্রী, আমলা, ঋণ খেলাফি, 111-এর সাবেক সেনা কর্মকর্তা এবং 394 জনের সম্পদের পাহাড়, 2636 কোটি টাকা মূল্যের 641টি সম্পত্তি। এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যে আন্তর্জাতিক সাংবাদিকদের, অনুসন্ধানী সাংবাদিকদের একটি জোট, তারা এই কিছু তথ্য প্রকাশ করেছে এবং সেই কিছু তথ্যের উপর ভিত্তি করে কয়েকজন এই কারণে বলছি আমি যে এটা সংখ্যায় খুবই কম, মানে একটা আংশিক চিত্র পাওয়া যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে 394 জন বাংলাদেশি সম্পদের পাহাড় হচ্ছে এই দুবাইতে। দুবাইতে শুধু যে বাংলাদেশি সম্পদ এমন নয়, এই একই প্রতিবেদনে বলা হচ্ছে যে ভারতের মুকেশ আম্বানি থেকে শুরু করে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবারেরও বিপুল পরিমাণে সম্পদ এই দুবাইতে রয়েছে। দুবাই এখন সম্পদ পাচারকারীদের জন্য একটা আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এর একটি প্রধান কারণ হচ্ছে দুবাইতে ট্যাক্স হ্যাভেন বা একেবারে শূন্য ট্যাক্সের একটি দেশ। এখানে মানে আপনি যত অর্থ এখানে রাখবেন সেই অর্থ বা অর্থের যে উপার্জন তার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে না। আর সে কারণেই কিন্তু দুবাইতে টাকা পাচারের একটা মূল জায়গা এবং টাকা পাচার করা সেখানে কিন্তু সহজ। আরেকটি বিষয় হচ্ছে যে এই দেশ থেকে যদি আপনি অন্য কোনো থার্ড কান্ট্রিতে যদি আবার টাকাটাকে সরিয়ে নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু তেমন কোনো বাধা নেই। অর্থাৎ আপনি চাইলে সেখান থেকে আপনার সুবিধাজনক সময়ে টাকাটা সরিয়েও নিতে পারবেন। সেই সঙ্গে দুবাইতে যে ধরনের জীবনযাত্রা, মানে উন্নত যে জীবনযাত্রা, নিরাপত্তা, সব মিলিয়ে ধনকুবেরদের একটা গোপন সম্পদের ঠিকানা হয়ে উঠেছে এই দুবাই। আর সে কারণেই এই শিরোনামটি যথার্থ যে দুবাইয়ের সম্পদ ঘাঁটি বাংলাদেশিদের। এবং এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের সাবেক মন্ত্রী, আমলা, ঋণখেলাপি, 111-এর সাবেক সেনা কর্মকর্তা সবাই আছেন এই দুবাইতে অর্থ পাচারের। এর সঙ্গে আমরা যুগান্তরের একটি প্রতিবেদন দেখে আসতে পারি। সেখানে বলা হচ্ছে যে ইইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদন, বিদেশে বাংলাদেশিদের 70,000 কোটি টাকার সম্পদ। দুজন অর্থনীতিবিদের মন্তব্য এই প্রতিবেদনটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। একজন হচ্ছেন অধ্যাপক মনিরুল ইসলাম, তিনি বলছেন ব্যবস্থা না নিলে রিজার্ভের পতন থামানো যাবে না, মানে অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পতন ঠেকানো যাবে না রিজার্ভে, সে কথা বলছেন তিনি। আরেকজন বলছেন ডক্টর এম কে মুজিরি, তিনি বলছেন অর্থ পাচার স্থায়ী সংস্কৃতিতে রূপ নিয়েছে। অর্থ পাচার বাংলাদেশ থেকে থামছে না এবং সত্যিকার অর্থে সঠিক কোনো হিসাব কারো কাছে নেই। কারণ অর্থ পাচার নিয়ে আসলে কোনো ধরনের কোনো সিরিয়াস কোনো কাজকর্ম বাংলাদেশে আমরা দেখি না। সভা সেমিনারে নানান রকমের কথাবার্তা হয় বটে, কিন্তু বাস্তবিক কিন্তু অর্থ পাচার ঠেকানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপই দেখা যায় না। ফলে প্রতি বছরই অর্থ পাচার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং এর চাপ পড়ছে আমাদের রিজার্ভে বা আমাদের যে সামগ্রিক যে অর্থ ব্যবস্থা, অর্থনীতিতে কিন্তু একটা বড় ধরনের চাপ পড়ছে। ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে আমাদের অর্থনীতি একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো অর্থ পাচার কেন ঠেকানো যাচ্ছে না, এর একটি প্রধান কারণ হচ্ছে যে দেশের ভিতরে যে দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু রোধ করা যাচ্ছে না। মানে এই পাচার করা অর্থটি কিন্তু বৈধ না, এর প্রায় সবটাই কিন্তু অবৈধভাবে উপার্জিত। মানে আমরা যদি এই প্রতিবেদনটি দেখি যে গোপন সম্পদের পাহাড় দুবাইতে, তাই না? সম্পদ যদি কেউ বৈধভাবে উপার্জন করে থাকেন, সেই সম্পদ তো গোপন রাখার কিছু নেই, সেটা প্রকাশ্যেই রাখা সম্ভব। কিন্তু আমরা দেখছি যে এই সম্পদটি মূলত গোপন রাখা হচ্ছে। এখন গোপন কেন রাখা হচ্ছে? কারণ হচ্ছে এই সম্পদটি উপার্জিত হয়েছে অবৈধভাবে, দুর্নীতির মাধ্যমে। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ তিনি একটি কথা বলেছিলেন, যে তিনি বলেছেন যে ঋণ খেলাপি, কর খেলাপি এবং অর্থ পাচারকারী এক সূত্রে গাঁথা। অনেকে আবার দুর্নীতির টাকা তো বটেই, একই সঙ্গে অনেকে আবার ব্যাংক থেকে টাকা নিয়েও বিদেশে পাচার করে দিচ্ছেন। অনেকে আবার কর দিচ্ছেন না, সরকারের যে প্রাপ্য কর সে কর দিচ্ছেন না, কর ফাঁকির একটা বিপুল পরিমাণ টাকাও তারা বিদেশে পাচার করছেন। দেশের ভিতরে কিন্তু দুর্নীতি ওই রকম কোনো সন্তোষজনক কিন্তু উন্নতি নেই। আমরা যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনটি একটু দেখে আসি, তাহলে সেখানে বলা হচ্ছে
যে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনতি 2024 সালের জানুয়ারিতে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এখানে আগের বছরে বাংলাদেশের অবস্থান ছিল 12তম, কিন্তু সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হয়েছে 10ম, অর্থাৎ খারাপের দিক থেকে 10ম। বিশ্বের 193টা দেশের মধ্যে বাংলাদেশের কিন্তু এই ভয়াবহ একটা নাজুক অবস্থা। এবং বিদেশে কিন্তু এই টাকাটি পাচার করছেন কারা? টাকাটি পাচার করছেন কিন্তু প্রভাবশালীরা। বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কিন্তু এভাবে টাকা পাচার করা সম্ভব না, অর্থাৎ বিপুল সংখ্যক সাধারণ মানুষ কিন্তু এই কথিত যে প্রভাবশালী সরকারের ভিতরে যারা আছেন তাদের ভিতর থেকেই কিন্তু এই টাকাগুলো থেকে তারা অবৈধভাবে টাকা উপার্জন করছেন এবং টাকাটি তারা পাচার করে বিদেশে আরামায়েশের একটা জীবনযাপন করছেন। তো এই অবস্থা এ কারণেই চলছে যে পাচারকারীদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো শক্ত পদক্ষেপ দেখি না। এমনকি পাচারকারীদের বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট কোনো তালিকাও নেই যে একটা তালিকা করা যে কারা কারা অর্থ পাচার করছে, এবং অর্থ পাচারকারী খুঁজে বের করা কিন্তু খুব বেশি কঠিনও নয়। যদি সরকারের সদিচ্ছা থাকে সেটা কিন্তু করা সম্ভব। কিন্তু বিচ্ছিন্নভাবে দুই একটি নাম আমাদের সামনে আসে, কিন্তু বাস্তবে অর্থ পাচার যারা করছেন তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতির জন্য এখন একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে বেশি হয়েছে। অর্থ পাচার যারা করেছেন, বিদেশে যারা সহায় সম্পদ করেছেন, এগুলো ফেরত আনা খুব কঠিন। আইনের শাসন ছাড়া, যিনি অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ছাড়া কিন্তু এটা করা সম্ভব না। সেই সঙ্গে দেশের ভিতরে দুর্নীতি বন্ধ না করা গেলে, ঋণ খেলাপি বন্ধ করা না গেলে এবং কর খেলাপিদের থামানো না গেলে কিন্তু এই অর্থ পাচার কোনোভাবেই থামানো যাবে না। সবচেয়ে ইন্টারেস্টিং হলো যারা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদেরই একটি অংশ আবার দেশের পলিসি নির্ধারণের সঙ্গে হয়তো বা সংযুক্ত, যে কারণেই অর্থ পাচারে আসলে আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই না।